এডুবঙ্গ এর অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখব। প্রথম অধ্যায়ে গতি বিষয়ে বিভিন্ন বেসিক তথ্য তুলে ধরা হয়েছে। তার সাথে গতি বিষয়ক সমীকরণ, লেখচিত্র, এ সম্পর্কিত অঙ্ক এবং বিভিন্ন অনুসন্ধানী তথ্য আলোচিত হয়েছে। ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে, তাই গতিকতা অধ্যায়টা সম্পূর্ণ আয়ত্তে রাখতে এই ক্লাসের শেষ পর্যন্ত যুক্ত থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন শুরু করা যাক গতির অধ্যায়ের মূল আলোচনা পড়বে। তাহলে গতিকতা অধ্যায়ে মেইনলি যে সমস্ত বিষয়ে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে স্মরণের ধারণা, বেগের ধারণা, ত্বরণের ধারণা, সরল ও বক্ররেখায় গতি, গতির সমীকরণ এবং গতির লেখচিত্র বিষয়গুলো নিয়ে। আচ্ছা, প্রথমে আলোচনা হয়েছে দূরত্ব এবং স্মরণ নিয়ে। আচ্ছা, দূরত্ব জিনিসটা কি? যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলা হয়। অন্যভাবে বলা যায় যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। দূরত্ব একটা সংখ্যাসূচক রাশি যা কোনো বস্তু কত দূরে রয়েছে তা নির্দেশ করে। কোনো বস্তু কোন দিকে আছে সেটা কখনোই নির্দেশ করে না, শুধুমাত্র মান থাকার জন্য এটা একটা স্কেলার রাশি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বস্তু তার অবস্থানের পরিবর্তনকেই সাধারণত দূরত্ব বলি। দূরত্ব একটা সংখ্যাসূচক রাশি, দূরত্বের শুধু মান আছে, কোনো দিক নাই, তাই দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্বের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা এক, সেটা হচ্ছে যে এল। দূরত্বের একক এবং দৈর্ঘ্যের একক একই, অর্থাৎ মিটার, এম। এখন স্মরণের বিষয়ে আসি। নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনটাকে স্মরণ বলা হয়। কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব অর্থাৎ সরলরৈখিক দূরত্বই হচ্ছে স্মরণের মান, এবং স্মরণের দিক হচ্ছে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আচ্ছা, নির্দিষ্ট দিকে তাহলে বুঝছি যে নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলা হয়। আচ্ছা, স্মরণের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা এক, সেটা হচ্ছে এল। স্মরণের একক, দৈর্ঘ্যের একক এক, অর্থাৎ মিটার, এম। কোনো বস্তুর স্মরণ 50 মিটার উত্তর দিকে বলতে বোঝায় যে বস্তুরা তার আদি অবস্থান থেকে 50 মিটার দূরে সরে গেছে। স্মরণ কিন্তু বস্তুর গতিপথের উপরে নির্ভর করে না। আমরা স্মরণ এবং দূরত্ব বুঝতে হলে এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করি। সাপোজ ধরি কোনো একটা বস্তু এই অবস্থানে আছে, এই অবস্থান থেকে বিভিন্ন পথ অতিক্রম করে সে বি অবস্থানে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে দূরত্ব। আর এ থেকে বি এর মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব সেটা কিন্তু এখানে গ্রিন কালার দিয়ে দেখানো আছে, সেটা কিন্তু স্মরণ। এই অবস্থান থেকে বি অবস্থানের দিকে মধ্যবর্তী যে ন্যূনতম দূরত্ব সেটা কিন্তু স্মরণ, আর এই অবস্থান থেকে বিভিন্ন পথ অতিক্রম করে বি অবস্থানে যাচ্ছে, এটা কিন্তু দূরত্ব। আচ্ছা, এখন স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিই। দূরত্বটা হচ্ছে যে কোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন, আর স্মরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন। দূরত্ব একটা স্কেলার রাশি হলেও স্মরণ কিন্তু একটা ভেক্টর রাশি। দূরত্ব পরিবর্তন হয় শুধু মানের দ্বারা, স্মরণ পরিবর্তন হয় মান এবং দিক উভয়ের পরিবর্তনের দ্বারা। ভাবলার ফ্রাক, স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব, কথাটা সঠিক না ভুল, কথাটার পক্ষে না বিপক্ষে উদাহরণ দাও। স্মরণের পরিমাণ বা মানই হচ্ছে দূরত্ব, কথাটা সঠিক, কারণ দূরত্ব সোজা বাঁকা পেঁচানো সব রকমেরই হয়, আর সোজাসুজি মধ্যবর্তী দূরত্বটা হলো স্মরণ। একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সময় ডানে বামে না করে একদম সোজাসুজি গেলে যতটুকু দূরত্ব পার হতে হয় সেই মানটা হচ্ছে স্মরণ। স্মরণের মান কিন্তু একটাই, আর দূরত্বটা কিন্তু আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আচ্ছা, পাহাড়ের রাস্তায় সাইকেল চালিয়ে কিছু দূর গেলে সেটা দূরত্ব হবে, কারণ রাস্তা তথা পথের দিক কিন্তু আঁকাবাঁকা। আর সমতলে এক লাইনে সাইকেল চালালে সেটা স্মরণ এবং দূরত্ব দুইটাই। আচ্ছা, আমরা তিনটা এখানে চিত্র দেওয়া আছে, তিনটা চিত্র দিকে একটু লক্ষ্য করি। প্রথম চিত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ব্যক্তি এই টুলের ওপরে বসা ছিল। সে 2 কিলোমিটার পথ অতিক্রম করে গাছের কাছে গেল, তারপর 4 কিলোমিটার পথ অতিক্রম করে সে বাড়ির কাছে গেল,
তারপর 3 কিলোমিটার পথ অতিক্রম করে সে জলাশয়ের কাছে গেল। তাহলে টোটাল সে কতটুকু পথ অতিক্রম করলো, দূরত্ব অতিক্রম করলো? সে হচ্ছে 9 কিলোমিটার। এখানে 2, 4, 3 টোটাল 9 কিলোমিটার। আর এখন আমরা যদি বলি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, যেটা রেড কালার দিয়ে এখানে তীরচিহ্নের মাধ্যমে দেখানো আছে 5 কিলোমিটার, এটা কিন্তু একটা সরণ। আচ্ছা, 2 নম্বর যে চিত্র সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে 4টা দিকের কথা উল্লেখ করেছে, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। 4টা দিকের কথা উল্লেখ করেছে। এখানে কিন্তু 3টা সমতল রাস্তা দেখানো আছে। প্রত্যেকটা রাস্তার কিন্তু এখানে যে বক্স করে দেখানো আছে প্রত্যেকটা হচ্ছে 1 কিলোমিটার। এখন এই অবস্থান থেকে সে বি অবস্থানে বিভিন্ন পথ অতিক্রম করে বি অবস্থানে পৌঁছাচ্ছে, যেটা এখানে রেড কালার দিয়ে দেখানো আছে। এ থেকে এখানে গেল কোন একটা ব্যক্তি, সেটা হচ্ছে 1 কিলোমিটার। তারপর এখান থেকে এখানে আসবে 1 কিলোমিটার। তারপর এখান থেকে এখানে গেল 1 কিলোমিটার। তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, টোটাল এমন করে আমরা দেখছি এখানে টোটাল হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার পথ অতিক্রম করে সে কিন্তু বি অবস্থানে পৌঁছাচ্ছে। কিন্তু এখন যদি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের কথা বিবেচনা করি, স্মরণের বিষয়টা, সেটা কিন্তু 2 কিলোমিটার, তাই না? আচ্ছা, তারপরে 3 নম্বর চিত্রের দিকে আমরা লক্ষ্য করি। একটা বাড়ি এখানে আছে, আর এখানে জলাশয় আছে। এই বাড়ি থেকে বিভিন্ন পথ অতিক্রম করে যদি কোনো ব্যক্তি জলাশয়ে পৌঁছায়, তাহলে তার 5 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। কিন্তু সোজাসুজি যদি যায় যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, যেটা এখানে তীরচিহ্নের মাধ্যমে দেখানো আছে, সেটা হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার এটা কিন্তু শর্ট নয়, 5 কিলোমিটার এটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, এখন আমরা দ্রুতি এবং বেগের বিষয়টা সম্পর্কে আলোচনা করব। দ্রুতি জিনিসটাকে, সময়ের সাথে সাথে কোনো বস্তুর পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। কোনো বস্তু কত দ্রুত চলছে বা কত দূরত্ব অতিক্রম করছে তার পরিমাপকে দ্রুতি বলা হয়। বস্তু একক সময় বা একক সময়ে বা প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা দ্বারা কিন্তু দূরত্ব পরিমাপও করা যায়। দ্রুতি একটা স্কেলে রাশি যার শুধু মান আছে কিন্তু কোনো দিক নাই। যদি কোনো বস্তু টি সময়ে ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে তার দ্রুতি ভি সমান ডি বাই টি হবে। দ্রুতির মাত্রা এল টি ইনভার্স এবং একক মিটার সেকেন্ড ইনভার্স। উদাহরণস্বরূপ, একটা গাড়ি কত দ্রুতিতে চলছে তার মাত্রা নির্ধারণ করে। যেমন আমি একটা গাড়ি ঘন্টায় 50 কিলোমিটার গতিতে চালাচ্ছি, যে প্রতি ঘন্টায় যাবে হচ্ছে গাড়ি 50 কিলোমিটার গতিতে চলবে, কিন্তু কোন দিকে যাবে সেটা আমরা বলছি না। এটা হলো দ্রুতির বিষয়টা। এখন নির্দিষ্ট দিকের কথা যদি উল্লেখ করি, তাহলে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে বেগের বিষয়টা। সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট দিকে প্রতি একক সময় বা প্রতি সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করছে তাকে বেগ বলা হয়। বেগ দূরত্বের পরিবর্তনের হারের পাশাপাশি কোন দিকে এই পরিবর্তনটা ঘটছে তাও নির্দেশ করে। বেগের মান এবং দিক উভয়ই রয়েছে, তাই বেগ একটা কি ভেক্টর রাশি। নির্দিষ্ট দিকে টি সময় যদি টি পরিমাণ দূরত্ব বা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে তার বেগ ভি সমান কি এস বাই টি হবে। বেগের মাত্রা এল টি ইনভার্স এবং এককটা হলো মিটার সেকেন্ড ইনভার্স। উদাহরণস্বরূপ, বেগ একটা গাড়ি কতটা দ্রুতিতে চলছে তা নির্দেশ করে এবং কোন দিকে চলছে তাও প্রকাশ করে। যেমন এই নোয়াখালীর পশ্চিমে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা গাড়ি চালানোর পরিকল্পনা করছে, অর্থাৎ নোয়াখালীর পশ্চিমে 75 কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টায় গাড়ি যদি চালায়, তাহলে কোনো একটা ব্যক্তি যদি জানতে চায় এমন অবস্থা, তাহলে সে 1 ঘন্টা পথ অতিক্রম করে গাড়ি চালায় 75 কিলোমিটার গেলে আমাকে খুঁজে পাবো। আচ্ছা, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিই। দ্রুতিটা হলো একক সময় অতিক্রান্ত দূরত্ব, আর নির্দিষ্ট দিকে সময়ের সাথে সাথে কোনো বস্তুর সরণের হারকে আমরা কি বলি? বেগ বলি। দ্রুতি একটা স্কেলার রাশির শুধু মান আছে, বেগ একটা ভেক্টর রাশি, মান ও দিক উভয়টাই রয়েছে। দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা কিন্তু একই, সেটা হলো দ্রুতির মাত্রা এল টি ইনভার্স এবং একক মিটার সেকেন্ড ইনভার্স। বেগের মাত্রা এল টি ইনভার্স এবং এককটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, দ্রুতির যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায়, কিন্তু বেগের যোগ বা বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় না। দ্রুতির নির্ণয়ের জন্য সূত্র রয়েছে দূরত্ব বাই সময় বা ডি বাই টি, আর বেগটা হলো স্থান চ্যুতি বাই সময় বা এস বাই টি। শুধু মানের পরিবর্তনে দ্রুতির পরিবর্তন ঘটে, কিন্তু বেগের পরিবর্তনের জন্য মান এবং দিক উভয়টাই পরিবর্তন ঘটাতে হয়। আচ্ছা, দ্রুতি কখনো ঋণাত্মক বা শূন্য হয় না, কিন্তু বেগ ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সবকিছুই হতে পারে। সংক্ষেপে যদি বলি, বস্তুর বেগের মানই দ্রুতি, আর নির্দিষ্ট দিকে দ্রুতি হচ্ছে বেগ। উদাহরণ, দ্রুতি একটা গাড়ি কতটা দ্রুত গতিতে চলছে তার মাত্রা নির্ধারণ করে, আর কোন দিকে চলছে
কত দ্রুতিতে চলছে সেটা নির্ধারণ করা হলো বেগ। আচ্ছা, এখন আমরা একটা বিষয় তুলে ধরতে পারি। এদের 3টা ছবি আমরা দেখলাম একটু আগে, সেখানে এর প্রথম যে ছবিটা ছিল সেখানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি 2 ঘন্টা লাগে, বি ছবিতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট লাগে, এবং সি ছবিতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে কার দ্রুতি কত সেটা কিন্তু আমরা বের করে দিই। আমরা প্রথম ছবিতে দেখেছিলাম যে 9 কিলোমিটার টোটাল দূরত্ব অতিক্রম করেছিল, তাই না? প্রথম ছবিতে আমরা দেখেছিলাম 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, টোটাল দূরত্ব অতিক্রম করেছিল 9 কিলোমিটার। 2 নম্বর ছবিতে ছিল 12 কিলোমিটার, আর 3 নম্বর ছবিতে ছিল 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এখন বলা হচ্ছে প্রথম ছবিতে যে 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা লাগে, আর 12 কিলোমিটার 2 নম্বর ছবিতে 12 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে হচ্ছে তার 30 মিনিট, আর পরবর্তী যে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে হচ্ছে 1 ঘন্টা। তাও তো দ্রুতি কত আমরা বের করে ফেলবো খুব সহজেই। আমরা একটু দেখে নিই অঙ্কটা। এ নম্বর ছবিতে 2 ঘন্টার সময় অতিক্রান্ত দূরত্ব 9 কিলোমিটার হলে দ্রুতি কত হবে? আমরা জানি দ্রুতি সমান ডিস্টেন্স বাই টাইম বা ডি বাই টি। ডি এর মান হচ্ছে 9 আর টি এর মান হচ্ছে 2। যদি আমরা ভাগ করি তাহলে 4.5 পাচ্ছি। একটা হলো কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 2 নম্বর ছবিতে ছিল 12 কিলোমিটার পথ অতিক্রম করছে 30 মিনিট সময়, তাহলে দ্রুতি কত হবে? ডিস্টেন্স বাই টাইম, ডিটা হলো 12 কিলোমিটার আর টিটা হচ্ছে কত? টিটা হচ্ছে 0.5 আওয়ার, তখন 30 মিনিটে হাফ ঘন্টা হয়। তো এটা কিন্তু ভাগ করলে আমরা 12 কিলোমিটার পার আওয়ার পাচ্ছি। আচ্ছা, সি নম্বর 1 ঘন্টার সময় অতিক্রান্ত দূরত্ব 5 কিলোমিটার, কাজে দ্রুতি কত হবে? দ্রুতি হবে উপরে দেবো 5 আর নিচে দেবো হচ্ছে 1, তাহলে 5/1 দিলে 5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। তাহলে আমরা 3টা অঙ্ক খুব সহজেই করে ফেললাম। এখন আমরা দেখবো ত্বরণ এবং মন্দন সম্পর্কে। ত্বরণ জিনিসটা কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ প্রতি একক সময় বা প্রতি 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন অতটুকু হচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি এবং এককটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এছাড়াও ত্বরণ সমান বেগ বাই সময় আমরা লিখি। ত্বরণ নির্ণয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমরা এটা দেখে নিই। কোনো একটা বস্তুর আদিবেগ যদি ইউ হয় এবং টি সময় পরে সেটা যদি শেষ বেগ ভি প্রাপ্ত হয়, তাহলে টি সময়ে বস্তুর বেগের পরিবর্তনটা কত হচ্ছে? বেগের পরিবর্তন সমান শেষ বেগ বিয়োগ আদিবেগ, মানে ভি মাইনাস সি। তাহলে প্রতি একক সময় বা 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তনটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ত্বরণ নির্ণয়ের সূত্র ফাইনালি দাঁড়াচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এই সূত্রটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমরা আসি মন্দনের বিষয়টা। মন্দন জিনিসটা কি? সময়ের সাথে সাথে কোন বস্তুর অসম বেগ হ্রাসকে সাধারণত মন্দন বলা হয়। আচ্ছা, মন্দনকেও সাধারণত কিন্তু এ দিয়ে প্রকাশ করা হয় এবং একটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন সমানও কিন্তু বেগ বাই সময়। মন্দন নির্ণয়ের সূত্রও আছে, সেটা হলো ত্বরণ নির্ণয়ের সূত্রের মতোই এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, মন্দন কিন্তু ত্বরণের জাস্ট একটু বিপরীত। সময়ের সাথে সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। যদি আমরা একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে যতক্ষণ সে উপরের দিকে উঠতে থাকে ততক্ষণ ওঠার একই হারে কিন্তু মন্দন হতে থাকে, অর্থাৎ বেগ কিন্তু হ্রাস পায়। প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে কিন্তু বেগ আস্তে আস্তে কমতে থাকে, কমতে 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 একসময় কিন্তু বেগ শূন্য হয়ে যায়, তখন কিন্তু বস্তুটা নিচের দিকে পড়তে থাকে। ত্বরণ এবং মন্দনের বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে, সেই মৌলিক পার্থক্যগুলো আমরা একটু দেখে নিতে পারি। প্রথমে হচ্ছে যে সংজ্ঞা, সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তনকে সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ কিন্তু পাই। অন্যদিকে মন্দন হচ্ছে ত্বরণের ঠিক বিপরীত। সময়ের সাথে সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। 2 নম্বর পার্থক্য, কোনো গতিশীল বস্তু কণার গতিতে ত্বরণ থাকলেও তার বেগ কিন্তু ক্রমশ বাড়তে থাকে। ত্বরণের বিষয়টা আসলে বেগ ক্রমশ বাড়ে, এরকম একটা বিষয় আসে। অন্যদিকে গতিশীল বস্তু কণার গতিতে মন্দন হলে তার গতিবেগ কিন্তু ক্রমশ কমে যায়। 3 নম্বর, কোনো গতিশীল বস্তু ত্বরণ সৃষ্টি হলে এর বেগ নির্দিষ্ট হারে কিন্তু বাড়তেই থাকে। অন্যদিকে মন্দন সৃষ্টি হলে বেগ কিন্তু নির্দিষ্ট হারে কমতেই থাকে। 4 নম্বর, ত্বরণকে ধনাত্মক রাশি হিসেবে বিবেচনা করা হলেও মন্দনকে কিন্তু ঋণাত্মক রাশি হিসেবে বিবেচনা করা হয়। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হারে বেগ বাড়ছে, এটাকে ধনাত্মক ত্বরণও বলতে পারি আমরা। অন্যদিকে মন্দন হচ্ছে বেগ হ্রাসের হার। মন্দন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হারে বেগ হ্রাস হচ্ছে, এটাকে ঋণাত্মক ত্বরণও বলা চলে। আচ্ছা, এখন ত্বরণ কেমন করে হয় সে বিষয়টা আমরা একটু কথা বলতে চাই। কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা জানি ত্বরণ বলা হয়। ত্বরণ এর সমান ভি মাইনাস ইউ বাই টি সূত্র আমরা জানি।
ত্বরণটা হলো গতিবেগের পরিবর্তন। এখন নিউটনের গতি প্রথম সূত্রে আমরা কি জেনেছি? কোনো বস্তু করার উপরে বল প্রয়োগ না করা হলে সেই বস্তুর গতি অবস্থা চিরকাল অপরিবর্তিত থাকে। গতি অবস্থা বলতে বোঝাই কোনো বস্তুকণা এই মুহূর্তে কোনো একটা রেফারেন্স ফ্রেমের নিরিখে চলমান না স্থির। অর্থাৎ কোনো বস্তুকণার উপরে যদি যথেষ্ট বল প্রয়োগ করা হয় তবে তার গতি অবস্থার পরিবর্তন হবে। স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তুর বেগ বাড়বে, কমবে বা শূন্য হবে বা থেমে যাবে। মানে এতটুকু বোঝা যাচ্ছে ঠিক মতো যদি বল প্রয়োগ করা হয় তাহলেই বস্তুকণার বেগের পরিবর্তন হবে, বেড়ে যাবে, কমে যাবে অথবা শূন্য হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে প্রযুক্ত বলের কারণেই ত্বরণের উৎপত্তি হয়। আচ্ছা, এখন বক্ররেখায় ত্বরণের বিষয়টা যদি বুঝতে চাই তাহলে আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করতে পারি। একটা ছেলে একটা দড়ির মাথায় একটা পাথর নিয়ে এটাকে ঘোরাচ্ছে। এখন বক্রপথে ত্বরণের বিষয়টা যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে আমরা একটা বিষয় সাধারণত বিবেচনা করতে পারি যে ত্বরণের যেহেতু এখানে আস্তে দড়ি দিয়ে যেহেতু ঘোড়াটা চলছে তাহলে বেগের দিকের কিন্তু কন্টিনিউয়াসলি পরিবর্তন করছে। আচ্ছা, আমরা জানি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। বৃত্তাকার পথে ঘুরতে থাকা একটা বস্তুর বেগের দিক প্রতি মুহূর্তে কিন্তু বদলে যায়, যার অর্থ বেগটের প্রতি মুহূর্তে কিন্তু বদলে যাচ্ছে, বেগের মানের প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিসটা বুঝছি, সেটা হচ্ছে যে পাথরের ওপরে বল প্রয়োগ করা হচ্ছে বলেই কিন্তু এখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হচ্ছে। ঘুরন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে শুধু দুইটা রাশির প্রয়োজন। এখানে দড়ির দৈর্ঘ্য, যা আসলে কেন্দ্র থেকে দূরত্ব, এবং পাথরের বেগ কতটুকু হচ্ছে সে বিষয়টা কিন্তু আমাদের এখানে দরকারি ইনফরমেশনে ত্বরণের হিসাব নিকেশ করার জন্য। যদি বেগের মানটা ভি হয় আর দড়ির দৈর্ঘ্য আর হয় তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এ হচ্ছে এ সমান ভি স্কোয়ার বাই আর। আরটা হলো দড়ির দৈর্ঘ্য কতটুকু আর ভিটা হলো তার বেগ কতটুকু। সে বিষয়টা যদি জানা থাকে তাহলে আমরা ত্বরণের মান কিন্তু বের করে ফেলতে পারবো খুব সহজেই। আচ্ছা, গতি বিষয়ক বিখ্যাত 4টা সমীকরণ রয়েছে। সেই সমীকরণটা কিভাবে আসছে সে বিষয়টা সম্পর্কে আমরা এখন একটু জানবো। প্রথম গতির সমীকরণ যদি আমরা জানতে চাই তাহলে ত্বরণের বিষয়টা আমরা একটু বিবেচনা করব। মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। টি সময়ে বস্তুর বেগের পরিবর্তনটা ভি মাইনাস ইউ। তাহলে আমরা জানি বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলি। তাহলে ত্বরণ এই সমান ভি মাইনাস ইউ বাই টি বা ভি মাইনাস ইউ সমান এটি। এর সাথে যদি আমরা টি গুণ করি তাহলে তো এটি হয়। এখন ভিটা জাস্ট বাম পাশে লিখে বাকি সব যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউ প্লাস এটি, অর্থাৎ শেষ বেগ সমান আদিবেগ প্লাস ত্বরণ ইন্টু গতিকাল। এখন বিশেষ ক্ষেত্রে যদি কোনো বস্তুর আদিবেগের কোনো গতিই না থাকে, কোনো আদিবেগই না থাকে, অর্থাৎ ইউ এর মান যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ভি সমান ইউ প্লাস এটি। এখানে ইউ এর জায়গায় আমরা বলে দেবো শূন্য দেবো, তাহলে আমরা পাচ্ছি এটি, ভি সমান এটি। যেহেতু ত্বরণের মানটা ধ্রুবক সুতরাং আমরা এখানে একটা সমানুপাতিক চিহ্ন লিখে দিতে পারি, ভি সমানুপাতিক বা ভেরিজাস টি। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ সময়ের সমানুপাতিক। এটা হলো গতি বিষয়ক প্রথম সমীকরণ। আচ্ছা, দ্বিতীয় গতির সমীকরণটা কি সেটা আমরা একটু বের করব। মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সরণ হয় এস। যেহেতু বস্তুটা সুষম ত্বরণে চলে তাই এর গড় বেগ হবে আদিবেগ এবং শেষ বেগের গড়ের সমান, অর্থাৎ গড় বেগ সমান ভি প্লাস ইউ বাই টু। আমরা জানি বেগ সমান সমবায় সময় বা এস বাই টি। উপরিউক্ত সমীকরণ থেকে দুইটা যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এস বাই টি সমান ভি প্লাস ইউ বাই টু লেখা যায়। তাহলে এস সমান কত হচ্ছে? টিটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাচ্ছে উপরের সাথে ভি প্লাস ইউ ইন্টু টি বাই টু। এটা হলো গতির দ্বিতীয় সমীকরণ। এখন আমরা তৃতীয় সমীকরণের বিষয় নিয়ে কথা বলব। মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণে টি সময় চলে শেষ বেগ ভি প্রাপ্ত হচ্ছে। মনে করি বস্তুটা এস দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ বস্তুটা সমান হচ্ছে এস। তাহলে বস্তুটার গড় বেগ ভি সমান কত লিখতে পারি? এস বাই টি বা এস সমান তাহলে কি হচ্ছে? ভিটি। অর্থাৎ বস্তুটা সুষম ত্বরণে চলে বলে গড় বেগ হবে এর আদিবেগ এবং শেষ বেগের গড়ের সমান, অর্থাৎ ভি সমান ইউ প্লাস ভি সমান এখানে গড় বেগ এটা ভি দেওয়া হয়েছে, এটা হলো ইটারিং ফর্মে লেখা হয়েছে ভি প্লাস ইউ বাই টু। এই 1 নম্বর সমীকরণে যদি আমরা মানটা বসাই দিই, ভি এর মানটা গড় বেগের মানটা যদি বসাই দিই তাহলে আমরা পেয়ে যাবো এস সমান ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এটা 3 নম্বর সমীকরণ। আমরা জানি
সময়ের সাথে সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ সমান এটি বা ভি সমান ইউ প্লাস এটি। এখন ভি এর মানটা যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। এই জায়গায় বসাই তারপরে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ দূরত্ব সমান আদিবেগ প্লাস সময়, আদিবেগ সময় প্লাস হাফ ইন্টু ত্বরণ ইন্টু গতিকারের উপর স্কোয়ার। এখন বিশেষ ক্ষেত্রে যদি আদিবেগ না থাকে অর্থাৎ আদিবেগের মান 0 থাকে তাহলে আমরা কি লিখতে পারি এস সমান হাফ এটি স্কোয়ার। এখানে হাফ এবং এ বা ত্বরণ এটা হল ধ্রুব, তাই আমরা লিখতে পারি এস হেরিজাজ বা সমানুপাতিক টি স্কোয়ার। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখন চতুর্থ সমীকরণের কথা আমরা একটু বিবেচনা করি। মনে করি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে সেই বেগ ভি প্রাপ্ত হয়। এই সময় বস্তুটা এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটার সরণ হয় এস। তাহলে বস্তুটার গড়বেগ ভি হবে ভি সমান এস বাই টি, যেটা আমরা একটু আগে দেখলাম। এস সমান ভিটি, এটা 1 নম্বর সমীকরণ। বস্তুটা সুষম ত্বরণে চলে বলে গড়বেগ হবে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ ভি সমান ইটালিক ফর্মে ভি লেখা হচ্ছে আবার প্লাস ইউ বাই 2। এখন 1 নম্বর সমীকরণে যদি আমরা এই মান বসাই দিই তাহলে আমরা পেয়ে যাবো এস সমান ভি প্লাস ইউ ইন্টু টি বাই 2। আচ্ছা, আমরা জানি সময়ের সাথে সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি বা টি সমান ভি মাইনাস ইউ বাই এ। এই টি এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা এরকম পেয়ে যাচ্ছি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। আমরা যদি এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রে ফেলাই তাহলে কিন্তু আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই সূত্রে যদি ফেলাই তাহলে ওই স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পাচ্ছে, আর নিচে 2 সাথে এই গুণে 2a হচ্ছে। তাহলে এখন ক্রস গুণন যদি করি এস এর সাথে 2a গুণ করি 2as হচ্ছে, আর বাম পাশে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে। এখন আমরা ভি স্কোয়ারটা রাখবো, ইউ স্কোয়ারটা পাশে নিয়ে যাবো, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as হচ্ছে। বিশেষ ক্ষেত্রে বস্তুটা যদি শুরুতে স্থির থাকে তাহলে ইউ এর মান কত 0, তাহলে গতির সমীকরণ কত হবে ভি স্কোয়ার সমান 2as। এখন যেহেতু এ ধ্রুবক তাই সমীকরণ 4 থেকে আমরা কি লিখতে পারি ভি ভেরিজাস রুট ওভার এস, কারণ এই উপর স্কোয়ার আছে ওটা যদি ওটা চলে যায় তাহলে কি হয়ে যায় রুট হয়ে যায়। আর 2 এটা ধ্রুবক, 2 এটা কি ধ্রুবক, সেজন্য ধ্রুব চিহ্ন আমরা দিতে পারি বা সমানুপাতিক চিহ্ন বা ভেরিজাস চিহ্ন দিতে পারি ভেরিজাস রুট ওভার এস। অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এখন আমরা বেশ কয়টা অঙ্ক একটু দেখতে পারি এ বিষয়ে। একটা গাড়ির ইঞ্জিন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। তুমি গাড়িটাকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখলে 4 সেকেন্ড পরে বেগের মান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ শেষ বেগের মানটা কত সে জিনিসটা বের করবো। তো বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আদিবেগ ইউ এর মান 3 মিটার পার সেকেন্ড, সময়ের মান 4 সেকেন্ড, শেষ বেগ ভি এর মান ওয়াট। তো এর সাথে এই মানগুলোর সাথে কানেক্টেড যে সূত্রগুলো আছে সেটা কিন্তু আমরা নিয়ে আসবো। ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা কিন্তু অ্যাপ্লিকেবল এখানে, তাই না? কারণ এখানে সবগুলোর মান দেওয়া আছে, ভি এর মানটা বের করতে হবে। তো ইউ এর মানটা কত, ইউ এর মান 3 বসাচ্ছি আমরা, এর মান 2, টি এর মান 4, সব বসাই হিসাব নিকাশ করলে আমরা 11 মিটার পার সেকেন্ড পাচ্ছি। লাস্টে একক বসাই দিলেও হবে, এখানে একক না বসালেও সমস্যা নেই, লাস্টে বসাই দিলে হবে। বেগের এককটা হলো মিটার পার সেকেন্ড, যেটা এই জায়গায় বসাই দিলে চলবে। আচ্ছা, এখন আগের উদাহরণের কথাই যদি আমরা আসি, গাড়িটা 4 সেকেন্ড পরে কত দূরে যাবে সেই জিনিসটা বের করতে হবে। তো ত্বরণ যা দেওয়া আছে সেই জিনিসটা তুলে ধরলাম এখানে। ত্বরণ এই সময় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আদিবেগ ইউ এর মান 3 মিটার পার সেকেন্ড, সময়ের মান 4 সেকেন্ড, কতটুকু দূরত্বে যাবে সেই জিনিসটা বের করতে হবে, এস এর মান ওয়াট। তো এর সাথে কানেক্টেড যে সূত্রটা আছে সেটা আমরা নিয়ে আসবো, এস সমান ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। তো ইউ এর মান কত, ইউ এর মান 3 এখানে বসাচ্ছি, টি এর মান 4, হাফ সূত্রের এর মান কত, এর মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জায়গায় বসাবো, টি এর মান 4, ওই স্কোয়ার আছে স্কোয়ার বসাবো, আর এখানে পাশে মিটার দিলেও হয়, প্রথমে না দিলেও হয়, লাস্টে বসাই দিলেও হয়। তো এখানে হিসাব নিকাশ করলে আমরা 28 মিটার পাচ্ছি। গ্রুপে যুক্ত হয়ে যান এবং আপনাদের বন্ধুদেরকেও অ্যাড করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরিশেষে সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।